শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে অনুষ্ঠানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানের তৃতীয় পর্বতে। দর্শক, সাথে আছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে শিকড় টিভির এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা প্রতিবারই একজন ডাক্তারকে আমন্ত্রণ করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়, যার মাধ্যমে আমরা প্রবাসী এবং দেশের বিভিন্ন দর্শকদের বিভিন্ন সমস্যার পরামর্শ আমাদের অতিথি দিয়ে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। তো দর্শক, আমরা কথা বাড়াবো না, চলুন আমরা পরিচিত হই। আজকে আমাদের সাথে যুক্ত আছেন মাদারপুর থেকে, যিনি মাদারপুরের স্বনামধন্য একটি প্রাইভেট হাসপাতালের সাথে যুক্ত আছেন, নিরাময় প্রাইভেট হাসপাতাল মাদারপুরের যিনি নিয়োজিত আছেন, ডাক্তার রুনিয়া বেগম আলো, যিনি অত্যন্ত জনপ্রিয় মুখ মাদারপুরে, আপনারা জানেন। ডাক্তার রুনিয়া বেগম আলো MBBS PGT গাইনি অবসরপ্রাপ্ত, CMU সোনোলজিস্ট, স্ত্রী রোগ চিকিৎসক ও সার্জন। ডাক্তার রুনিয়া বেগম আলো, আপনাকে স্বাগত জানাচ্ছি শিকড় টিভির স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুনিয়া বেগম, গাইনি ও স্ত্রী রোগ চিকিৎসক, নিরাময় প্রাইভেট হসপিটাল। আজকে আপনাদের এই শিকড় টিভির আয়োজনে আমন্ত্রণে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইনে এই প্রোগ্রাম দেখছেন। আমি আসলে একজন মা, আর আমি মায়েদের নিয়েই কাজ করি। আজকে মায়েদের স্বাস্থ্য এবং মায়েদের স্বাস্থ্য পরিচর্যা এই বিষয়ে দুই একটা কথা বলবো। জি, আমরা শুনবো আপনার কথা। দর্শক, আমরা শুনলাম যে আমাদের সাথে মাদারপুর থেকে যুক্ত হয়েছেন। আমরা শুনবো আজকে বিশেষ করে ডাক্তার রুনিয়া বেগম আলো, সত্যিকার অর্থে আমরা যারা প্রবাসে রয়েছি, বিশেষ করে প্রবাসের মায়েরা কিন্তু অত্যন্ত ভয়ে থাকেন। প্রথম বিশেষ করে মাতৃকালীন অবস্থায় তারা কিন্তু বাংলাদেশে যেমন মা চাচিরা মুরব্বীরা থাকে কাছাকাছি, অনেকের থেকে পরামর্শ তারা নিতে পারে, কিন্তু আমাদের প্রবাস জীবনের যারা মা বোনেরা রয়েছেন তারা কিন্তু অনেকাংশে এই ধরনের পরামর্শ নিতে পারেন এবং ডাক্তারের শরণাপন্ন তাৎক্ষণিকভাবে তারা যে পরামর্শগুলো সেটা নিতে পারেন না। সেই উদ্দেশ্যেই আমরা আজকে আপনার সাথে কথা বলবো। আমরা প্রথমেই জানতে চাবো যে মাতৃকালীন সময় থেকে শুরু করে এবং মাতৃকালীন যে কনসেপ্ট হবে সেই বিষয়টিকে মানে কিভাবে প্রাথমিক অবস্থা থেকে কিভাবে বুঝতে পারবে এবং কি কি করণীয় যদি একটু ধারাবাহিকভাবে আপনি বলতেন, তাহলে আমাদের দর্শকদের আশা করব যে অনেক উপকৃত হবে দর্শক। আচ্ছা, ধন্যবাদ। আসলে গর্ভধারণ এটা একজন মেয়ের অনেক দিনের লালিত স্বপ্ন। আমি মনে করি আমি যখন নারী হয়ে জন্ম হয়েছে, আমি নিজেকে আসলে সেই হিসেবে ধন্য মনে করি। আমার মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস আমি মেয়ে হয়েছিলাম, যার জন্য আমি মা হতে পেরেছি। এই অনুভূতি একান্তই নিজের, এটা অন্য কাউকে বোঝানোর মতো আসলে না। এটা শুধু মেয়েরাই খুব ভালো করে বোঝে যে একজন মা হওয়া এবং তার ভিতরে একজন মানব শিশুকে এগিয়ে নিয়ে আসা এবং তাকে লালন করা, এটা অনেক বড় আনন্দের বিষয়। এবং সেই সাথে কিছু আনন্দের সাথে কিছু দুশ্চিন্তার বিষয়ও থাকে, যেরকম সাধারণ প্রেগনেন্সির সাথে কখনো কখনো এটা অস্বাভাবিক ঝুঁকি, কখন কি ধরনের ঝুঁকি আসে এসব নিয়ে মায়েরা অনেক সময় চিন্তিত থাকে। আবার কখনো কখনো অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি থাকে, সেসব ক্ষেত্রে দেখা যায় যে তারা অ্যাবর্শনের জন্য চিন্তা করে এবং এই অ্যাবর্শনের অনেক জটিলতা থাকে, যেটা অনেক মা অ্যাবর্শনের কারণে মৃত্যুবরণ করে এবং অনেক সময় দেখা যায় যে এই অ্যাবর্শনের জন্য ভবিষ্যতে সে মা হতে পারে না, এরকমও হয়। এখন এই যে গর্ভকালীন সময়, এই গর্ভকালীন বিষয়টা
আমাদের চিন্তা করতে হবে যে এই গর্ভকালীন সময়টা কখন এবং কিভাবে আমরা এটাকে দেখব। গর্ভকালীন সময়টা আমাদের চিন্তা করতে হবে বা গর্ভধারণ করার আগে থেকে। একজন মায়ের যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় গর্ভধারণ হয়ে যায়, সেই জন্য আমাদের চিন্তা করতে হবে যে কখন আমরা বাচ্চা নেওয়ার জন্য রেডি, আমরা শারীরিকভাবে সুস্থ কিনা, আমার পারিবারিকভাবে, আমার অর্থনৈতিকভাবে, পরিবারের সাপোর্ট হিসেবে সব দিক থেকে আমরা তৈরি কিনা বাচ্চা নেয়ার জন্য। এই জন্য আমাদের আমাদের প্রি প্রেগনেন্সি একটা প্ল্যানিং থাকতে হবে। এটা সাধারণত শুরু করতে হয় 3 মাস আগে থেকে। 3 মাস আগে থেকে এই প্ল্যানিং শুরু করতে পারলে আমরা সেটার জন্য কিছু অনেক কমপ্লিকেশন গুলা প্রিভেন্ট করতে পারি। যেরকম 3 মাস আগে থেকে যদি আমি আমার স্বাস্থ্য পরীক্ষা করে যদি আমাদের কোনো সমস্যা থাকে, কোনো স্বাস্থ্যগত ম্যালনিউট্রিশন থাকে বা কোনো জটিলতা থাকে, সেগুলো আমরা ট্রিটমেন্ট করে নিতে পারি। প্লাস হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ফলিক অ্যাসিড, যেটা ফলিক অ্যাসিডের কারণে অনেক জন্মগত ত্রুটি হয় বাচ্চাদের জন্মের পরে, যেরকম ঠোঁট কাটা, তালু কাটা, তারপরে আরো অনেক কমপ্লিকেশন যেটা হয় ফলিক অ্যাসিডের অভাবে। সেই কমপ্লিকেশন গুলা আমরা প্রিভেন্ট করতে পারি যদি 3 মাস আগে থেকে আমাদের এই প্ল্যানিংটা থাকে যে আমরা গর্ভধারণ করব। কাজেই আমাদের সেই ধরনের প্ল্যানিংটা আগেই করতে হবে যে আমরা বাচ্চা নিতে চাই। এরপরে হলো গর্ভধারণ হয়ে গেল। গর্ভধারণ হয়ে যাওয়ার পরে আমাদের কি করণীয়? প্রথম যে 3 মাস আমরা এটাকে 4টা ভাগে সাধারণত ভাগ করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে 4টা ট্রাইমেস্টারে ভাগ করেছে, কারণ এর চেয়ে বেশি মায়েরা সাধারণত বাড়ি থেকে বের হতে পারে না। আমাদের মায়েদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, কুসংস্কার থাকে, ডাক্তারদের কাছে আসা যাওয়া নিয়ে তাদের অনেক সমস্যা থাকে, যার জন্য সাধারণত 4টা ভিজিটেই এটাকে মানে দেখানো হয়। যদি এর চেয়ে বেশি সম্ভব হয় সেটা সবচেয়ে ভালো। তবে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে আমাদের মায়েরা যখন আমাদের কাছে ভিজিটে আসে তখন আমরা তাদের ইতিহাস নেই, তারপর তাদের কিছু ইনভেস্টিগেশন প্রথম দিকে করানো হয়, যেরকম তার রক্তের হিমোগ্লোবিন কেমন আছে, তার কোনো ব্লাড প্রেশার আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, বা তার অন্যান্য কোনো সমস্যা আছে কিনা। একটা আল্ট্রাসোনোগ্রাম আমরা করাতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করালে আমরা বুঝতে পারি বাচ্চার ইমপ্লান্টেশনটা কোথায় হয়েছে, এটা জরায়ুর ভিতরে আছে কিনা না বাইরে আছে। এ ধরনের সব এটা কত মাস পরে এই পরীক্ষাটা কত মাস পরে করানো উচিত? এটা আমরা প্রথম 3 মাসেই আমরা একবার করাবো। প্রথম 3 মাসেই পরীক্ষাগুলো করানো হয়। এটা হওয়ার পরে 3 মাস পরে আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে এগুলা যদি সে আমাদের কাছে আসে, না আসলে তো আসলে হয় না। এটা হওয়া উচিত আর কি, প্রথম 3 মাসে এটা হওয়া উচিত, কারণ অনেক সময় জরায়ুর বাইরেও বাচ্চা কনসেপ্ট করে, সেক্ষেত্রে অনেক জটিলতা হয়। দেখা যায় যে পেটের ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয়, রাপচার হয়, ওই বাচ্চাটা রাপচার হয়ে পেটের ভিতরে ব্লিডিং হয়ে অনেক সময় রোগী মারাত্মক আকার ধারণ করে, ইমিডিয়েট ইক্টোপিক প্রেগন্যান্সি বলে সেটাকে। তখন জরুরিভাবে এটা অপারেশনও করতে হয়, এরকম জটিলতা দেখা দেয়। সে কারণে প্রথম 3 মাসের মধ্যেই আমাদের এই সব পরীক্ষা নিরীক্ষাগুলা করে নেওয়া দরকার। এরপরে আসে কিছু ব্যাপার, যেটা হলো সে শারীরিকভাবে সুস্থ কিনা। এরপর তার মানসিক ব্যাপার, সে তার মানসিকভাবে এটার জন্য তৈরি কিনা, বাড়িতে তার ভালো সাপোর্ট আছে কিনা, তার টাকা পয়সা আছে কিনা। এইগুলা সাপোর্ট আসলে রোগীরা অনেক সময় ডাক্তারের কাছেই খোলামেলা সবকিছু শেয়ার করে। আমি মনে করি যে ডাক্তারও সেইভাবে তাকে সব ব্যাপারে সাপোর্ট দেওয়া উচিত। অনেক সময় রোগীরা সবকিছু ডাক্তারের কাছেই বলে।
আমরাও সেইভাবে তাকে, তার যদি কোনো রকমের ফ্যামিলিয়ার প্রবলেম থাকে আমরা তাকে সেইভাবে সাপোর্ট দিই, বা কোনো কিছু সমাধান করা যদি প্রয়োজন হয়, বা তার হাজবেন্ডকে ডাকা প্রয়োজন হয়, তার শাশুড়িকে ডাকা প্রয়োজন হয়, বা তাদেরকে বোঝানো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে ও হয়তো বাচ্চা নিতে চায় নাই, কিন্তু বাচ্চা এসে গেছে, একটা বাচ্চা নষ্ট করাটা সঠিক না। সেই ধরনের কাউন্সিলিং অনেক সময় আমাদেরকে ফ্যামিলির মধ্যেও করতে হয়, আহ, মানে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এই সময়ে যেই একটা মায়ের যে ধরনের সমস্যা, আরো সমস্যা হয়, যেরকম তার কিছু হরমোনাল প্রবলেম হয়, অনেক জি বমি হয়, মাথা ঘোরানো, খাওয়া দাওয়ার রুচি একদমই করতে পারে না, কাজে এই সময় জি ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি দরকার হয়। সেই জন্য সেই ব্যাপারেও ফ্যামিলির সাথে কথা বলা আহ, বা জরুরি মনে হয় আমার কাছে, যেহেতু আপনারা প্রবাসে থাকেন, আপনাদের তো পাশে সেরকম লোকজন থাকে না, কাজেই এটা জি ডাক্তারের কাছ থেকে এই সাপোর্টটা পাওয়ার কথা আর কি। যে তার ডাক্তার হবে সেই জি তাকে সবটুকু পরামর্শ দিবে যে কিভাবে সে খাওয়া দাওয়া করবে, কিভাবে সে রেস্ট নিবে, সে মানসিক প্রশান্তি কিভাবে হবে, সে যাতে জি দুশ্চিন্তা না করে আর খাওয়া দাওয়া করার চেষ্টা করে। যেহেতু এটা একটা সাধারণ প্রসেস, এটা যেহেতু একটা ফিজিওলজিক্যাল প্রসেস, মানে এটা কোনো ডিজিজ না, সেহেতু তাকে জি কাউন্সিলিং করা, তাকে আশ্বস্ত করাটাই সবচেয়ে বেশি জরুরি বলে আমি মনে করি। জি আর এই সময়কার খাদ্য তালিকার মধ্যে আমি মনে করি এই সময় সাধারণত খাওয়া দাওয়ার অরুচির কারণে কনস্টিপেশনটা বেশি হয়, তারপরে ভমিটিং, গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয়, সে কারণে জি তাকে বাইরের খাবার দাবার না খাওয়া উচিত। জি তারপরে কেউ যদি মানে অনেকের দেখা যায় তামাক টামাক, গ্রামের মহিলারা তামাক টামাক খায়, সেগুলা অ্যাভয়েড করা উচিত। তারপরে কোল্ড জি ড্রিঙ্কস এসব অ্যাভয়েড করা উচিত। যেসব খাবার খেলে সে সুস্থ থাকবে সেসব খাবার, সাধারণ খাবার, শাকসবজি, প্লাস হলো যেসব খাবারে গ্যাস কম হয় সে ধরনের হালকা খাবার খাবার দাবার খেতে হবে। আর প্রতিনিয়ত, প্রতিদিন আর কি সাধারণ যেসব খাবার সে খায় তার পাশাপাশি তাকে জি বাড়তি প্রোটিন জাতীয় খাবারটা বাড়তি খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম। প্রতিদিন 2টা করে ডিম খেলে ভালো হয়। ডিম, দুধ, এগুলা সে বাড়তি খাবে। আর আহ, প্রতিদিন অন্তত পানিটা বেশি খাবে, যেরকম 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত। আর বমিটা কম হওয়ার জন্য কিছু নিয়ম কানুন যদি আমরা মেনে চলি, তাহলে সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে উম, আহ, ঘুম থেকে ওঠার পরে এটা কুলি করে, শুধু কুলি করে দাঁত ব্রাশ করলে ফাস্টিং অবস্থায় ভমিটিংটা বেশি হয়। এই জন্য শুধু জি কুলি করে যদি শুকনা ড্রাই খাবার খায় তাহলে বমিটা কম হয়, যেমন মুড়ি, টোস্ট এ ধরনের খাবার খেলে বমিটা কম হয়। আর তার কিছুক্ষণ পরে সে একটু লেবু পানি খেতে পারে, এতেও লেবুতে একটু ভমিটিংটা কম হয়। আর জি আচ্ছা, আমরা আমরা আপনার কাছে আসছি। খাবার তালিকাটা একদম এক্সাক্ট কি কি খাবার মেনু থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার তাসমিহ আহমেদ হুমা। আপনাকে স্বাগত জানাচ্ছি সালামালাইকুম। তাসমিহ আহমেদ হুমা। আসলে আজকে যদিও আপনার সঞ্চালনেই প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, আপনি একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটু যাই হোক, ক্ষমা আমি চেয়ে একটু নিচ্ছি যে আমার আজকে একটু দেরি হয়ে গেছে। জি অসুবিধা নেই, আমরা আপনার সাথে একটু যুক্ত হতে যাচ্ছি। আপনার সাথে আমরা কথা বলছিলাম মাতৃত্ব নিয়ে। আমরা অনেকখানি কথা এগিয়ে গিয়েছি যে মাতৃকালীন অবস্থায় প্রাথমিক অবস্থাটা, সিমটমটা এবং কিভাবে তারা এগিয়ে যাবে ডক্টরের শরণাপন্ন 2-3 মাস পরে যে হবে সেই বিষয়গুলো জানলাম। এবং আমরা খাবারের মেনু নিয়ে কথা বলবো আমাদের ডাক্তার রুনিয়া বেগম আলোর সাথে। তো তার আগে আপনার সাথে আমরা একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি যে একজন মা, মাতৃত্ব মা বা গর্ভধারণের আগে তার কেমন প্রিপারেশনটা দরকার, এবং একজন মা হিসাবে তার প্রিপারেশনটা, ফিজিক্যাল ফিটনেসটা কি কি ভাবে হতে পারে, এবং কখন সে মাতৃত্ব লাভ করার জন্য আগ্রহী হতে পারে বা হওয়া উচিত। আমরা দেখি যে অনেক সময় এইরকম ফিজিক্যাল আনফিটের কারণেও কিন্তু
মায়েরা অনেক সময় জীবন নাশও হচ্ছে, অনেক ধরনের বাচ্চারা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাচ্চার মেন্টাল টর্চারিং হচ্ছে কিংবা অসুস্থ বাচ্চা হচ্ছে। এই বিষয়গুলো যদি একটু আপনি তুলে ধরতেন ছোট করে, তাহলে আমরা একটু উপকৃত হব এবং এরপরে আবার রুনিয়া বেগম আলোর কাছে আমরা চলে যাব। এটা তো আমার সাবজেক্ট না ভাইয়া, আমি আপনাকে খালি আমার অভিজ্ঞতাটুকু বলতে পারি। আমি যতটুকু পেশেন্ট ডিল করেছি তার মধ্যে যেটা দেখা যায় যে 30 থেকে 35 বছরের মধ্যে যারা আসলে এখন এখন যেটা হয় যে আমাদের মেয়েরা যেহেতু এখন পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, আমাদের মাতৃত্বর টাইমটা না, যারা খুব অ্যাক্টিভ তাদের মাতৃত্ব টাইমটা না 30 বছরের পরে আসে। মানে আমরা আসলে পড়াশোনা শেষ করতে করতে এবং মানে বিয়ে শাদী করতে করতে স্টেবল লাইফে যেতে যেতে ওই 30 বছর পার হয়ে যায়। তো 30 থেকে 35 বছর এর মধ্যে আসলে এই জিনিসটা শুরু হয়। কিন্তু ইদানিং যেটা হচ্ছে, যেটা আমি ফেস করছি, পেশেন্টদের এই গর্ভ ধারণের বিষয়টা, আমরা সবাই জানি যে 30-এর উপরে গেলে রিস্ক এইজ শুরু হয়ে যায়। হ্যাঁ, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা 30-এর ভিতরে নিয়ে নেওয়াটা সেফ, 30-এর উপর গেলে রিস্ক শুরু হয়ে যায়। আর ইদানিং যেটা হয়েছে, আমাদের যত সম্ভব খাবার দাবারে ভেজাল, পরিবেশে ভেজাল, সব ভেজালের কারণে আমাদের শরীরের বোধহয় আভ্যন্তরিক এতই মানে চেঞ্জ হয়, যার কারণে এখন মাতৃত্বটা আসলে খুব কঠিন হয়ে গেছে নেওয়াটা। কারণ এখন রিপিটেড রোগী আসে যাদের হচ্ছে খুব মানে হয়তোবা তারা গর্ভধারণ করছে, 2-3 মাস পর তাদের অ্যাবর্শন হয়ে যাচ্ছে, কারণ পাওয়া যাচ্ছে না, হয়তোবা সেই ইউটেরাস ওরকম কর্মক্ষম না যে এটাকে ধারণ করে রাখবে। রিপিটেড অ্যাবর্শনের কেস আসে, অথবা অনেকে চাচ্ছেন গর্ভধারণ করতে কিন্তু গর্ভধারণ হচ্ছে না, এটাও হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে হরমোনাল কারণেই হোক আর খাদ্যাভ্যাসের কারণেই হোক, আমরা যে ওয়েট গেইন করছি ইদানিং। আমরা তো ফাস্ট ফুড প্রচুর খাই, আজকালকার দিনে কি হয়, আমরা ফাস্ট ফুড খাচ্ছি, বাইরে মজার মজার খাবার দাবার খাচ্ছি। আর এখন তো ঘরে বসে তো আমরা কি করি, এখন ফুড পান্ডা অথবা যা যা ওই যে পাঠাও সার্ভিস অর্ডার দিচ্ছি খাবারের, খাবার তো বাসায় চলে আসছে। তো বাইরের খাবার কিন্তু এখনো খাওয়া হচ্ছে। এখন এখন বলি আর আমরা কোয়ারেন্টাইন ছাড়া বলি, যে বাইরের খাদ্যাভ্যাসের কারণে যেটা হচ্ছে, আমরা ওয়েট অনেক গেইন করছি। ওয়েট গেইনের কারণে যেটা হয়, ওয়েট গেইনের জন্য আসলে সবকিছু রিস্ক শরীরে, সেটা হার্টের জন্য ওয়েট গেইন রিস্ক, সেটা হচ্ছে আমার শরীরের অন্যান্য পার্টস এর জন্য ওয়েট গেইন রিস্ক, সেটা মাথা থেকে শুরু করে টপ টু বটম সবকিছুর জন্য রিস্ক। এবং সেটা কিন্তু আমার গর্ভধারণের জন্য রিস্ক। ওজন বেশি হয়ে গেলে আমরা কিন্তু এই জিনিসটা খুব কষ্টসাধ্য হয়ে যায়, বা বাচ্চা যদি পেটে আসেও, সেক্ষেত্রে মার দেখা যায় যে আমরা যেটাকে বলি যে গর্ভধারীর সময়ে ডায়াবেটিস দেখা যায়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে। তারপরে হচ্ছে গর্ভধারণের সময় আবার দেখা যায় যে প্রেশার বেড়ে যায়, হাইপার টেনশন, যেটা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপার টেনশন আমরা বলি, পিআইএস, এটা দেখা যায়। আলটিমেটলি ফলোড বাই কি হয়, ডেলিভারির সময় হয়তো বা প্রি এক্ল্যাম্পসিয়া একটা স্টেজ আছে, তখন হচ্ছে মানে প্রেশার হাই হয়ে গেলে যেটা হয় আর কি, প্রি এক্ল্যাম্পসিয়ার সময় খিঁচুনি হয়, মার জীবনও ঝুঁকির মধ্যে চলে যায়, বাচ্চার জীবনও ঝুঁকির মধ্যে চলে যায়। তো অনেক ধরনের সমস্যা হয়। এই ওয়েট গেইনটা আসলে একটা ভয়াবহ ব্যাপার। আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়েট গেইন মানুষ করে কেন, কিছু হরমোনাল সমস্যাও থাকে, গাইনোকোলজিক্যাল, যেমন হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিজিজ বলে একটা ডিজিজ আছে, যেটা এখন রিপিটেডলি, এটা আমার দেখা মতে এখন মোস্ট অফ দা মেয়েদেরই দেখছি পলিসিস্টিক ওভারি ডিজিজ হচ্ছে বা আছে। হ্যাঁ, এটার কারণটা হয়তো বা গাইনোকোলজিস্ট আজকে আছেন আমাদের অনুষ্ঠানে, উনি ভালো বলতে পারবে। সবারই মোটামুটি দেখা যাচ্ছে যে পলিসিস্টিক ওভারি ডিজিজ হচ্ছে, এবং পলিসিস্টিক ওভারি ডিজিজের কারণে ওয়েট গেইন হচ্ছে। আবার থাইরয়েডের সমস্যার কারণেও ওয়েট গেইন হচ্ছে। এই ওয়েট গেইনটা আসলে খুবই রিস্কি। হ্যাঁ, এই জিনিসটার কারণে না মানুষকে আসলে ওই ওজনের দিকটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে সবকিছু আগে থেকে। আর ফিজিক্যাল ফিটনেস বলতে তো আমরা আসলে ওই যে প্রতিদিন রেগুলার অ্যাক্টিভিটি, চলাফেরা করা, আমাদের এখন হচ্ছে ডেস্ক জব হয়ে গেছে। আসলে আমরা সবাই যারা কাজও করি, তারা হচ্ছে অফিসে যে ওই যে ডেস্ক জব করি, সারাদিন হয়তো বা সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত বসে থাকছি টানা, আমাদের হাঁটা চলাটা খুব কম হচ্ছে। অথবা আমরা যখন অফিস থেকে বের হয়ে বাসায় আসি, বাসায় এসে বাসার কাজকর্ম করে হয়তো আমরা পরের দিনের জন্য আবার আমরা ঘুমিয়েই যাচ্ছি। ওরকম অ্যাক্টিভিটি হয় না যে রেগুলার আমার এক্সারসাইজ করতে হবে 1 ঘন্টা, বা আমার 1 ঘন্টা হাঁটতে হবে। এরকম জিনিসটা কিন্তু আসলে আজকাল আমাদের করা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আমরা দিন দিন রিস্কের পর্যায়ে চলে যাচ্ছি। আর আমরা চাই বা না চাই, রিস্ক এই যে আমরা সবাই পদার্পণ করছি, এবং আমরা এই জিনিসটাই ফেস করে আসছি দিনের পর দিন। আমাদের এই গর্ভধারণ করার যে সমস্যাগুলো শুরু হয়েছে, এটার জন্য এই যে আমাদেরকে ইনজেকশন নিতে হচ্ছে, হরমোনাল ইনজেকশন নিতে হচ্ছে,
তারপরে হচ্ছে অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যে ইউটেরাসটা হোস্টাইল ইউটেরাস বলে, রাখতে চায় না। কিছু যদি ভিতরে এই যে শুক্রাণু ডিম্বাণু একসাথে জাইগোট ফর্ম হয়ে যেটা ভিতরে আমাদের স্থাপিত হচ্ছে, ওই জিনিসটা ধরে রাখতে চায় না অনেক সময় ইউটেরাস। তো এটার জন্য জি আজকাল এই সংখ্যাটা আমি বেড়ে যেতে দেখেছি যে পেশেন্টকে হচ্ছে দিনের পর দিন কিন্তু বেড়েই থাকতে হচ্ছে, বেড থেকে ওঠাও যাচ্ছে না, কমপ্লিট বেড রেস্ট। আমার অভিজ্ঞতা মতো আমি লাস্ট 1 বছরের মধ্যে 2টো পেশেন্ট দেখেছি যে টানা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে একেবারে 9 মান্থ পর্যন্ত বেডে ছিল। কি করেছিল আমি জানি না, গোসল বেডে, খাওয়া আচ্ছা দাওয়া বেডে, কোনো নড়াচড়া নাই। তার কারণ হচ্ছে যেই নড়াচড়া করতে ও ওই সার্ভিক্স এর মুখ যেটা যেখান দিয়ে বাচ্চা বের হয় আসে, ওই মুখটা কেন জানি খুলে যায় এবং বাচ্চা বের হয় আসে। আমরা এই কারণে সার্ভিক্স এর মুখটা অনেক সময় সেলাই করে দেয়, শিরোৎকার সুচার বলে, শিরোৎকার সুচার দিয়ে ওই জায়গাটা আটকে দেওয়া হয় যাতে বাচ্চা বের হতে না পারে। কিন্তু অনেক ক্ষেত্রে সে তারপরেও বাচ্চা বের হয়ে আসছে, আগে আগে বের হয়ে চলে আসে। হ্যাঁ, তো আচ্ছা এই আচ্ছা কারণগুলা খুব মানে এই কারণগুলো আগে হয়তো বা আমরা কেস দেখতাম অনেক দিন পর পর একটা, কিন্তু এখন কেন জানি রিপিটেডলি এই জিনিসগুলা বাড়ছে। তো আচ্ছা আচ্ছা আমাদের যে জিনিসটা আসলে উচিত কি আসলে, মানে উচিত তো অনেক কিছু, ওটা আমরা করতে পারছি না। খাদ্যাভ্যাস ঠিক করা উচিত, রেগুলার আমার 1 ঘন্টা কষ্ট করে হলেও এক্সারসাইজ করা উচিত। যদি আমি এক্সারসাইজ করতে না জি পারি, আসলে উচিত কি যে আমি যতদূর পারি না হাঁটবো। মানে আমার যদি অফিসটা রাইট মোটামুটি কাছে হয়, আমি একটু আগে বের হয়ে না হয় হেঁটেই অফিসে যাওয়ার চেষ্টা করবো, বা অফিস থেকে বের হয়ে আমি যতদূর পারি কিছু দূর না আমি হেঁটেই আসবো। জি মানে আমার হচ্ছে আমি কাজ মানে যেসব কাজগুলো আমাকে করতে হবে সেই কাজগুলা করার সময়টুকু আমাদেরকে আসলে অ্যাক্টিভলি ইউজ করতে হবে। এছাড়া আসলে ফিজিক্যাল ফিটনেস আর কি বলবো। আর খাবার দাবার তো একটা রাইট ব্যাপার আছেই, আমাদের আসলে পরিমিত পরিমাণে রাইট খেতে হবে। যখন গর্ভধারণ করছে তখন তো অবশ্যই বেশি খেতে হয়, সেটাও আমাদের আগের থেকে নিউট্রিশনিস্ট হোক আর গাইনোকোলজিস্ট হোক তাদের শরণাপন্ন হয়ে জিনিসটাকে রুটিন খাবার দাবার সবকিছু ঠিকঠাক মতো করে লাইফস্টাইলকে সেভাবে বাঁচতে হবে। আর জি যেটা খুব বেশি উচিত, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আহ বিয়ের পর থেকেই ফিজিক্যাল ফিটনেস হোক আর গর্ভধারণ হোক যে কোনো কারণ হোক, আমাদের একজন গাইনোকোলজিস্টের সাথে আসলে কথাবার্তা বলে লাইফস্টাইলটাকে বেঁধে নেওয়া উচিত। যেহেতু মেয়ে, আমাদের আসলে অনেক কিছুই দেখতে হয়, কারণ আজকাল যেমন বিভিন্ন ধরনের সার্ভাইকাল ক্যান্সার, তারপর হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, তা বিভিন্ন রাইট ধরনের ওভারিয়ান সিস্ট, মানে হাবি জাবি আচ্ছা অনেক ধরনের রোগ বেড়ে গেছে কিন্তু। তো আচ্ছা আমাদের আচ্ছা যেটা উচিত প্রত্যেক বছর এটা প্রত্যেক মানুষের উচিত, নট অনলি গাইনোকোলজিক্যাল কেস। আমি মনে করি প্রত্যেক মানুষের, যদি বলি যে পারফেক্টলি উচিত 3 মাস পর পর, না হলে তো 6 মাস পর পর, না হলে তো বছরে অন্তত একবার ফুল বডি চেক আপ করা উচিত। ফুল বডি চেক আপ করাটা খুবই জি দরকার। আমি যদি আমার বডি স্টেট না জানি, আমি না রাইট জানলে পরবর্তীতে যে দেখা যাবে একটা কোনো কিছু মারাত্মক কোনো একটা রোগ ধারণ করে ফেলেছি, তারপরে যে আমি আসলে কিভাবে কি করবো আর বুঝে উঠতে পারছি না, তখন একটা ফ্যামিলিরও একটা প্রবলেম হয়, নিজেরও প্রবলেম হয়, সবকিছুতেই একটা ঝামেলার মধ্যে রাইট পড়ে যেতে হয়। এই জন্য আসলে প্রথম এক তো উচিত বছরে একবার হলেও ফুল রাইট বডি চেক আপ। সেকেন্ড তো উচিত বিয়ে হওয়ার পরে একজন গাইনোকোলজিস্টের সাথে কানেক্টেড থাকা। সে আমার লাইফটাকে কিভাবে আগাবো, বা আমি আচ্ছা বৈবাহিক লাইফটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, বা আমার কি কি বিষয় লক্ষ্য রাইট রাখতে হবে, আমার কি কি পরীক্ষা নিরীক্ষা আমার কিছুদিন পর পর করতে হবে, বা আমি যদি গর্ভধারণ করতে চাই সেই ক্ষেত্রে কি কি স্টেপ আমাকে মেনে চলতে হবে। আমার মনে হয় যে একজন রাইট গাইনোকোলজিস্টের সাথে কানেক্টেড থাকা উচিত ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। আর আরেকটা জিনিস যেটা মানুষজন বেশি করে জি সেটা হচ্ছে রিপিটেড ডক্টর চেঞ্জ করে। আমার মনে হয় এই জিনিসটা উচিত না। কারণ আমি নিজে আমি যেহেতু কাজ করছি, আমি গাইনোকোলজিস্ট অনেক গাইনোকোলজিস্টের সাথে কাজ করেছি, আমার অভিজ্ঞতা হয়েছে। তো যেটা দেখি যে একজন পেশেন্ট ফাইনালি যখন আমার কাছে সিজার করতে আসছে বা নর্মাল ডেলিভারি করতে আসছে বা এনিথিং, তার কাছে 6টা থেকে 7টা প্রেসক্রিপশন প্যাড, যেখানে 6টা থেকে 7জন রাইট কনসালটেন্ট তাকে দেখেছেন, এবং এক এক জায়গায় এক্স্যাক্টলি হিস্ট্রি এক এক রকম, এক এক জায়গার রাইট ট্রিটমেন্ট প্যাটার্ন এক এক রকম, যার কারণে যেটা হয় কি খুব জগা খিচুড়ি হয়ে যায়। পেশেন্ট করে কি কিছুক্ষণ এই ওষুধ খাচ্ছে, আবার একটু চেঞ্জ করে আবার কয়েকদিন আরেকটা ওষুধে চলে যাচ্ছে। তো পেশেন্টও যেমন কনফিউজড হয়ে যায়, আলটিমেটলি ফাইনাল যে ডক্টর থাকে যে আসলে তার অপারেশন পারফর্ম করবেন বা তার ট্রিটমেন্ট পারফর্ম করবেন, উনিও কনফিউজ হয়ে যায়। কারণ বেশিরভাগ পেশেন্টই কিন্তু বলতে পারে না আসলে সে কোনটা কন্টিনিউ করছে, বা কোনটা সে ঠিক মতো ডাক্তার হুমা, আমি যদি খেয়েছিল, একটু বা ইন্টারাপ্ট কোনটা করি সে আপনার ঠিক সাথে মতো এই এই শিখিয়েছিল।
এই প্রসঙ্গে যদি একটু ইন্টারাপ্ট করি ডক্টর হুমা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ইউরোপে বা বহির্বিশ্বে আমি যে ট্রিটমেন্ট গুলো দেখেছি কাছে থেকে, সেখানে কিন্তু কম্পিউটারাইজ পদ্ধতিতে তাদের ট্রিটমেন্টটা করা হয়। যেমন এজ এ আমি যদি আমার যে কোনো মাথা ব্যথার জন্য চলে যাই আমার ডক্টরের কাছে, ডক্টর কিন্তু কম্পিউটারে ক্লিক করলেই দেখতে পারবে যে আমার ডায়াবেটিস আছে কিনা, আমার অ্যালার্জি আছে কিনা। সে কিন্তু শুধু মাথার সিমটমটা টস করে বের করে দিতে পারে শুধু আমার সামারিটা দেখে। সেখানে কিন্তু আপনি যে কথাটা বললেন না, 5টা ডক্টরের কনসালটেশন নিয়ে আমি যে দুর্ভোগ পোহাচ্ছি, সেটা কিন্তু ইউরোপ বা বিভিন্ন বহির্বিশ্বে কিন্তু হচ্ছে না। তো এটা কি আমরা অ্যাপ্লাই কি শুরু হয়েছে কিনা বাংলাদেশে? যদি এটা অ্যাপ্লাই করা হয় তাহলে তো এই ধরনের জটিলতা থেকে আমরা অনেক এগিয়ে আসতে পারি। এই জিনিস আসলে বাংলাদেশে এখনো আসে নাই। এটা কি আসা সম্ভব কিনা, হয়তোবা সম্ভব, কিন্তু জি আসলে কতটা কিভাবে সম্ভব, কারণ আমাদের স্বাস্থ্য বিভাগে যেরকম অবস্থা আসলে মানে এটাও একটা বিশাল ব্যাপার, এইটাও একটা জি, আমরা রেভলিউশন মানে আমরা একটা আনা। আসছি আপনার কাছে, আমরা আসবো আরো এই প্রসঙ্গে কথা বলবো, কার্ডিওলজি নিয়েও কথা বলবো আপনার সাথে। আমরা আবার একটু চলে যাচ্ছি ডক্টর রুনিয়া বেগম আলো তার কাছে। আমরা জানতে আচ্ছা, চেয়েছিলাম এই যে খাবার তালিকায় কি হবে সেগুলো। তার আগে আরেকটু কথা বলতে চাই যে মাতৃকালীন সময় যে স্টার্টিং পিরিয়ডটা প্রায় 3-4 মাস পর্যন্ত বা কত মাস পর্যন্ত এটা ঝুঁকি থাকে, যে অনেক সময় বলে আমাদের মা চাচিরা যে বেশি ছোটাছুটি করো না, হাঁটাহাঁটি করো না, মানে একটু রিল্যাক্সে রাখতে চাই। তো এইটা কতদিন পর্যন্ত এই বিষয়টা থাকে যে মানে প্রাথমিক অবস্থাটা যে একজন মাকে যখন তিনি কনসেপ্ট করবে তার কতটা মাস পর্যন্ত তার ঝুঁকিটা থাকে যে তার রিল্যাক্সের দরকার আছে? এটা সাধারণত 12 সপ্তাহ পর্যন্ত। আচ্ছা ডাক্তার হুমার একটা জবাবে আমি বলতেছি, একটা এসে পিসিওর কথা বললো, এটা কিন্তু একদমই খাদ্যাভ্যাসের সাথে জড়িত। এখনকার মেয়েদের এই যে পিসিও হচ্ছে, এটার কারণ কিন্তু এরকমই। এই সাধারণত তারা ফাস্ট ফুড খায়, সাধারণ খাবার, শাক জি সবজি বা যে ধরনের খাবার, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া দরকার, প্লাস হলো আমাদের খাবারে যে ধরনের ফরমালিন কেমিক্যাল যা থাকে, সেটার কারণে আমরা শরীর স্বাস্থ্য সবাই একটু ওবেস হয়ে যাওয়ার কারণে পিসিওটা বেশি হচ্ছে। জি এগুলা প্রিভেন্ট করতে হলে আমাদের অবশ্যই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, এটা জি ছাড়া সম্ভব না। কিন্তু আমরা সেটা আসলে এরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছি যে এটা থেকে সরে আসা খুব কঠিন হয়ে গেছে, আমাদের বাচ্চাদেরকে প্রিভেন্ট করা খুব কঠিন হয়ে গেছে। জি। তো আমরা খাদ্য তালিকায় কি কি মেনু থাকতে পারে বা শাকসবজি কি কি আইটেম থাকতে পারে, যে ফলমূল একটু বিস্তারিত যদি আপনি বলেন, যে মাছ মাংস বা কি কি উপকরণ থাকলে একজন মায়ের প্রপারলি সাপোর্ট হবে? এখন একজন মায়ের গর্ভবতী হওয়ার পরে তার প্রথম ফার্স্ট টাইমিস্টারে যেটা আমরা বলি, এটা সাধারণত জি সাধারণ খাবার যা আছে সেটা তো সে খাবেই। জি যেরকম সে সাধারণ ভাত, মাছ, ডিম, দুধ, রুটিনলি আমরা বাঙালি খাবার যেগুলা খাই সেগুলা সে খাবে। তার মধ্যে তাকে বাড়তি যেটা খেতে হবে, তাকে জি নিয়মিত প্রোটিনটা বাড়াতে হবে, প্রোটিন জাতীয় রাইট খাবার। যেরকম মাছ, মাংস, ডিমটা সে যা খায় তার সবাই যা খায় তার চেয়ে ডবল খাবে, কারণ জি এই প্রোটিন জাতীয় খাবারটা বাচ্চার গ্রোথটাকে বাড়ায়। জি আর আহ, আহ, আর হলো ক্যালসিয়াম জাতীয় খাবার, দুধ, যেটা থেকে বাচ্চার বোন গ্রোথ হবে, আহ, আহ, দাঁতের গ্রোথ হবে, সেই সব গ্রোথের জন্য ক্যালসিয়ামটা একটু বেশি খেতে হবে কারণ আমরা সাপ্লিমেন্টারি যেটা পাই সেটা সাফিসিয়েন্ট না, এই জন্য দুধটাও বাড়তি খাবার খেতে হবে। এবং অন্যান্য মিনারেলস এর জন্য ভিটামিন সি, তারপরে ভিটামিন এ, ডি, এগুলা পাওয়ার জন্য আমাদেরকে ফলমূল এগুলা নিয়মিত রুটিনে রাখতেই হবে। শাক সবজি এবং শাক সবজি গুলা তেল দিয়ে রান্না করা, দেখা যায় যে গ্রামে মাথায় তেল দেয় কিন্তু শাকে তেল দেয় না, মাথা চুপচুপ করে রাখে তেল দিয়ে, কিন্তু জি শাক টাক রান্না করে কম তেল দিয়ে। এই জন্য মানে শাক সবজি এগুলাও প্রচুর পরিমাণে খেতে হবে, ফলমূল খেতে হবে, মাছ মাংস ডিম দুধ খেতে হবে। তারপরে হলো জি আমরা শুনছি ডাক্তার রুনিয়া বেগম আলো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন? যে ডক্টর ওরা হুমা, বোধহয় নেটওয়ার্কে আমরা আটকে গেছেন। জি আমরা আবার আপনার কাছে একটু যদি ফিরে আসি, যে আমরা জানি যে আপনি কার্ডিওলজিতে নিয়ে কাজ করছেন। তো
তো আপনার এই মুহূর্তে এই করোনাকালীন কি অভিজ্ঞতা এই সেক্টরে, যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আপনার নেটওয়ার্ক আটকে যাচ্ছে বোধহয়, নেটওয়ার্কে বোধহয় ভীষণ ঝামেলা করছে। জি, আমাদের অতিথি ডক্টর রুনিয়া বেগম আলো, তার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আমরা একটু কথা বলছি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা আপনার সঙ্গে। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ডক্টর তাসমিয়া আহমেদ হুমা, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলেন। জি, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার যে সেকশন কার্ডিওলজি নিয়ে কাজ করছে, তো এই মুহূর্তে করোনা কালীন মুহূর্তে আপনার সেকশনের রোগী কেমন, এবং খুব বেশি কি রোগী আসছে এই মুহূর্তে, বা কতটুকু? আপনি কি আমাকে শুনতে আরেকবার পাচ্ছেন? রিপিট করেন, আরেকবার রিপিট করেন। বলছি যে আপনি ভেঙে তো ভেঙে আসছে, আমি কার্ডিওলজি নিয়ে বুঝতে কাজ পারছি না। করছেন। বলছি যে আপনি হ্যাঁ, তো কার্ডিওলজি নিয়ে কাজ করছেন, তো এই মুহূর্তে করোনা কালীন পরিস্থিতিতে রোগীর সংখ্যা কিরকম, বা রোগীদের কতটুকু চাপ রয়েছে এই মুহূর্তে? শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুনতে হ্যাঁ, আমার মনে হয় আপনি আপনি আমাকে কোয়েশ্চেনটা লিখে দেন, আপনি আমাকে লিখে দেন, আমি কোয়েশ্চেন দেখে অ্যান্সার দিচ্ছি, কারণ এখানে পুরো আটকে জি, আটকে যাচ্ছে তো, ক্লিয়ারলি আসছে না। আপনি আমাকে লিখে দেন, আমি আমরা অ্যান্সার দিচ্ছি। আমরা কিন্তু আপনাকে ক্লিয়ার শুনছিলাম, কিন্তু আপনি হয়তো শুনতে হ্যাঁ, পাচ্ছেন না। আমার নেটওয়ার্ক বোধহয় ঠিক আছে, কারণ আমি একমাত্র আমাকে দেখছি, আপনারটা কেন আটকে যাচ্ছে জানেন না তো। আচ্ছা, হ্যাঁ, হয়তো বা ভার্চুয়াল কালীন পরিস্থিতিতে রোগীর সংখ্যা কিরকম, বা রোগীদের কতটুকু চাপ রয়েছে? আচ্ছা, আপনি কি কার্ডিওলজি রোগীর কথা জিজ্ঞেস করেছেন জি আমাকে, জি কত জি জি চাপ? জি জি আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে কার্ডিওলজির রোগী সারাটা বছর ভরা থাকে। হ্যাঁ, জি এটা হচ্ছে কোনো মানে করোনাকালীন সময় এক্সট্রা প্রেশার এটা না, অলওয়েজ সারাটা বছর মানে আমাদের আসলে দৈনন্দিন জীবনে আমার যেটা মনে হয়, আমাদের কাজের প্রেশার, মানে কাজের প্রেশারের কারণে মেন্টাল প্রেশার, তারপরে আমাদের ফিজিক্যাল প্রেশারটা একটা ব্যাপার আছেই, সবকিছু মিলাই না কার্ডিওলজি রোগী দিন দিন বাড়ছে। এখন করোনাকালীন সময় যেটা হয়েছে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে যে কোনো পেশেন্ট যখনই আসছে, করোনার সাইন সিমটমের সাথে কিন্তু কার্ডিওলজির অনেক সাইন সিমটমের মিল আছে। যেমন আমাদের কাছে যখন পেশেন্ট আসে শ্বাসকষ্ট নিয়ে, করোনার পেশেন্টেরও একই কাহিনী, শ্বাসকষ্ট নিয়ে আসে, স্যাচুরেশন ফল করে, কার্ডিওলজির হার্ট ফেলিয়ারের কারণে হোক, যে কোনো কারণে হোক স্যাচুরেশন ফল করতে পারে। আর আমাদের কার্ডিওলজির পেশেন্ট গুলোর হচ্ছে যে কোনো ভাবে মানে হার্টের প্রবলেমের সাথে সাথে আপনার লাংসেও প্রবলেম থাকে, নিউমোনিয়া থাকে, যার কারণে যেটা হয় কি, মানে অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমেই এক্স রে গুলো যখন দেখি খুব সিমিলারিটি পাওয়া যায়, সাইন সিমটম গুলোর খুবই সিমিলারিটি পাওয়া যায়। হ্যাঁ, তারপরেও যেটা হচ্ছে যে এখন হার্টের পেশেন্ট যারা যারা আসলে এরা না সবাই রিস্ক প্রন, ডিজিজ প্রন পেশেন্ট। হ্যাঁ, কারণ যাদের কিছু না কিছু কোমরবিডিটি আছে, কোমরবিডিটি মানে হচ্ছে যে যখন একটা হেলদি পার্সন থাকে তখন ইটস হেলদি, আর যখন একটা পার্সনের এর পাশাপাশি ডায়াবেটিস থাকবে, অথবা কিডনিতে সিকেডি থাকবে, অথবা হাইপারটেনশন থাকবে, মানে এগুলো যখন অ্যাড হয় এগুলোকে আমরা কোমরবিডিটি। এখন কোন পেশেন্টের কোমরবিডিটিস থাকা মানেই হচ্ছে সে রিস্ক প্রন, এবং রিস্ক প্রন মানে হচ্ছে যে করোনা তাকে খুব সহজে এফেক্ট করতে পারবে, এবং একবার যদি এফেক্টেড হয় তাহলে তার 12টা বাজে। সো যেটা হচ্ছে যে কার্ডিওলজির পেশেন্ট বেড়ে যাচ্ছে ব্যাপারটা সেটা না, বাট কার্ডিওলজিক্যাল প্রবলেমের কারণে জি করোনা দ্বারা যখন তারা হুম, আক্রান্ত হচ্ছে তাদের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। আগে হয়তোবা ট্রাই করলে যে পেশেন্ট গুলা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারতো, হয়তোবা সেটা জি হচ্ছে না, অনেক পেশেন্ট খুব বেশি খারাপ জি হয়ে যাচ্ছে, একদিনে বেশি খারাপ হয়ে যাচ্ছে, হয়তোবা সার্ভাইভাল রেটটা খুবই কমে গেছে, সার্ভাইভ করতে পারছে না, হুম, না হলে তো কোমাতে চলে যাচ্ছে, বা পারছি না আমরা আর কি ফিরিয়ে আনতে। এটা রাইট, প্রবলেম হয়েছে করোনার সময়। জি আর আজকে যেহেতু কথা বলছিলাম, আমরা মাতৃত্ব নিয়ে কথা বলছি, জি তো করোনাকালীন সময়ে কিছু মানে মাতৃত্ব জনিত কিছু প্রবলেম আমি বলি, সেটা হচ্ছে পেশেন্ট এরকম প্রচুর আসছে আমাদের কাছে। আমি কাজ করছি একটা, আমি কোভিড সেন্টারে যেহেতু কাজ করেছি গত লাস্ট 2-3 মাস, সো আমি কিছু কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সেটা জি হচ্ছে করোনার পজিটিভ পেশেন্ট আমাদের কাছে আসছে ফর ডেলিভারি। জি এটা একটা ভয়াবহ ব্যাপার। যদি পেশেন্ট অনলি ক্যারিয়ার থাকে, যে তার কোনো সাইন সিমটম নাই, বাট সে ক্যারি করছে করোনা, সেক্ষেত্রে একরকম অবস্থা।
আর যদি এরকম হয় যে তার সাইন সিমটম প্রচুর, তখন ক্যারি জি করে আসছে, সেক্ষেত্রে আবার আরেক রকম অবস্থা। এখন জি উইথ সাইন সিমটম করোনা পজিটিভ পেশেন্ট ডিল করা ইটস ওকে, কারণ পেশেন্টকে স্টেবল করার জন্য খুবই মানে কষ্টকর প্রক্রিয়া। তার মধ্যে আবার তার ডেলিভারি হওয়ার সময় তার বাচ্চার স্যাচুরেশন ঠিক থাকবে কিনা, তার স্যাচুরেশন ঠিক থাকবে কিনা, এটাও আরেক ধরনের সমস্যা। আমার মনে হয় আমাদের গেস্ট চলে এসেছেন, আমরা তার কাছে কিছু অভিজ্ঞতা শুনি। উনি করোনা পেশেন্ট, এবার কি ডিল করেছেন। আহ রুনিয়া আপা, আপনি বোধহয়, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে করোনার টাইমে ডেলিভারির যে পেশেন্ট গুলো আসছে বা গাইনোকোলজিক্যাল কেস নিয়ে যে পেশেন্ট গুলো আপনাদের কাছে আসছে, সেই পেশেন্ট গুলো আপনারা কিভাবে ডিল করছেন? আর ডেলিভারি, করোনা পেশেন্টের ডেলিভারির সময় আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন, অথবা যে পেশেন্ট গুলা সাইন সিমটম যুক্ত পেশেন্ট, সেই পেশেন্ট গুলাকে আপনারা কিভাবে ডিল করছেন? আসলে আমি তো করোনা শুরু থেকে প্রায় 1.5 মাস আমি রোগী দেখা বন্ধ ছিল। আমি একটু আহ, মানে অ্যাজমার পেশেন্ট, প্লাস আমার ডায়াবেটিস আছে, তারপরে হাইপারটেনশন আছে, এই জন্য আমি অনেকদিন চেম্বার বন্ধ ছিল। তারপরে আমি রিসেন্ট আসছি 1 সপ্তাহ যাবত, 1 সপ্তাহ 10 দিন যাবত আমি চেম্বার শুরু করেছি। ঠিক আছে। এখন আমরা যদি ওই ধরনের করোনা সিমটম থাকে, সে ধরনের পেশেন্ট আমরা রেফার করে দিচ্ছি সদরে। আর এমনি চেম্বারে যেভাবে দেখতেছি, ওটা ওই থার্মাল স্ক্যানার দিয়ে যদি তার টেম্পারেচার থাকে, কোনো সাইন সিমটম থাকে, সে ধরনের পেশেন্ট আমরা রেফার করতেছি। যাদেরকে আমরা নেগেটিভ মনে করতেছি সেসব পেশেন্টই শুধু দেখতেছি। আর পজিটিভ পেশেন্ট গুলার আলটিমেটলি, মানে পজিটিভ পেশেন্ট যদি কোনো একটা পেশেন্ট আসে যেটা একেবারে ডেলিভারির অবস্থা নিয়ে চলে আসছে, খুবই মানে আমি তখন ট্রান্সফার করার মতো অবস্থা না, সেই ক্ষেত্রে কি ডেলিভারি করা হচ্ছে নাকি হচ্ছে না? না না, ওই ধরনের পেশেন্ট আমরা রেফার করতেছি। এর মধ্যে একটা পেশেন্ট আসছিল প্রম আর হলো টেম্পারেচার নিয়ে, আমি ওই পেশেন্ট রেফার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে খালি একটু করোনা জানার, করোনা সাসপেক্টেড কেস আমরা ইয়ে করতেছি না, রিসিভ করতেছি না। সাসপেক্টেড করোনা আচ্ছা আমরা সদরে রেফার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বিশেষ আমি করে জাস্ট আমি তো জানার আসলে জন্য। অসুস্থ মানুষ। হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ, তো এই অসুস্থ দুটো মানুষ। কোমরবিডিটিস থাকলে তো আসলে খুবই প্রবলেম এগুলা ডিল করা, আসলে এটা আমি একটু জানার জন্য খালি বলছি, যদি আমাকে খালি এতটুকু মানে এতটুকু একটু আইডিয়া দিতেন যে যখন আসলে যেখানে করোনা পেশেন্ট ডেলিভারি হচ্ছে, ডেলিভারির সময় কি আসলে বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যারা সাইন সিমটম প্লাস পেশেন্ট যারা করোনা, বাচ্চার কি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাচ্চারও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এটা প্লাসেন্টার মাধ্যমে বাচ্চাকে ট্রান্সমিট, বাচ্চার মাধ্যমে বাচ্চার মধ্যে ট্রান্সমিট করতে পারে করোনা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমাদের কাছে কিছু দর্শক কমেন্ট করেছেন, আমরা একটু কমেন্ট গুলো শুনে নিব। মুন্নি সালমা লিখেছেন, সালাম নিবেন আপা এবং কাউসার ভাই। মোহাম্মদ লুৎফুর রহমান লিখেছেন, নেটওয়ার্ক এতটাই খারাপ যে কথা বুঝতে পারছি না, তারপরেও ভালো উদ্যোগের প্রশংসা করতেই হয়। হ্যাঁ ভাই, আসলে এই নেটওয়ার্কের সমস্যা প্রতিদিনই থাকছে কিছু না কিছু সময়ের জন্য, তারপরেও আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে এবং এগিয়ে যাচ্ছি। আচ্ছা, কাজী শাহিন লিখেছেন, সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা। বন্ধু কাউসার, সুন্দর উপস্থাপনা করছো, সাউন্ডও সুন্দর পাচ্ছি, ধন্যবাদ। কাজী শাহিন আলো লিখেছেন, রুনিয়া বেগম আলু ভাবি, খুব ভালো লাগছে এরকম সময় উপযোগী আলোচনায় আপনার উপস্থাপনা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর দর্শক, আপনাদেরকে বলবো যে আপনাদের যদি আসলে কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আবার আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের কথা তো তখন বলা হলো, আমাকে কি কিছু মানে খাবারের ব্যাপারে বলতে পারেন যে কোন কোন খাবারগুলো আসলে আহ মানে মেয়েদের জন্য, এই যে পলিসিস্টিক ওভারি ডিজিজ হচ্ছে আজকাল, এই জিনিসটার জন্য আসলে কোন কোন খাবার খুব বেশি খারাপ, মানে যেটা আমাদের বাদ দেওয়া উচিত, যাদের হয়ে গেছে আর যাদের এই ডিজিজটা হয়নি, যাদের হয়নি তারা কিভাবে চলবে, আর যাদের এটা অলরেডি হয়ে গেছে আচ্ছা, তারা কিভাবে আমি চলবে, কারণ আমি এটা খুব আজকাল। প্রশ্নটা নেটওয়ার্কের কারণে আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আবার নেটওয়ার্ক ছিল বলছি। না তো। জি, আমি আবার বলছি,
পলিসিস্টিক ওভারি ডিজিজটা আজকাল খুব বেশি তো বেড়ে গেছে, তাই একটু সবার জন্য জিজ্ঞেস করা যে যাদের এই ডিজিজটা হয়ে গেছে তারা কিভাবে চলবে, মানে খাদ্যাভ্যাস কিভাবে চেঞ্জ করবে, বা তাদের আসলে কি কি স্টেপ নেওয়া উচিত একটু যদি বলতেন। আচ্ছা, পলিসিস্টিক ওভারির যারা ভুগছেন তাদের মেইনলি আসলে ওবেসিটিটা থাকে। আর জি। সে কারণে তাদের খাদ্যাভ্যাসটা এরকম করতে হবে যাতে তাদের ওয়েট আর না বাড়ে, বরং ওয়েটটা কমানোর চেষ্টা করবে। আর এছাড়া যেটা করবে সেটা হলো রেগুলার এক্সারসাইজ করবে, এক্সারসাইজ করে তাদের ওয়েট কমানোর চেষ্টা করবে। ওয়েট নিয়ন্ত্রণে আসলে পলিসিস্টিক ওভারি ভালো হওয়ার চান্স থাকে। আচ্ছা, আবার অনেকে বলেন যে আমার যেহেতু পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে তা আমি কোনো মতে ওয়েট কমাতে পারছি না, ওয়েট কমলে আবার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওনারা কি করবেন? এটা তো ওয়েট কমানোর চেষ্টা করা ছাড়া আর তো কোনো উপায় নাই। এটা তো সবাই এক্সারসাইজ করে ওয়েট কমায়, তাই না? ওয়েট কমানোর রাস্তা হলো এক্সারসাইজ প্লাস ডাইটিং, এই দুইটা ছাড়া তো ওয়েট কমানোর আর কোনো বিকল্প নাই। আর এছাড়া আমরা মেটফরমিন ড্রাগ দিয়ে এদেরকে ট্রিটমেন্ট করে থাকি সাধারণত পলিসিস্টিক ওভারিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন আরেকটা যেটা যেটা বেড়েছে সেটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, আমি সেই অনুযায়ী আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে ওভারিয়ান ক্যান্সার হচ্ছে, অথবা আমি বাদ বাকিও বলি, আমাদের সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে, গাইনোকোলজিক্যাল যে ক্যান্সার গুলো হচ্ছে, এই ক্যান্সার গুলার আমার আগে থেকে ধরার কি কোনো ওয়ে আছে যে আমি প্রন আমার হতে পারে, অথবা আমি প্রত্যেক বছর এমন কোনো কি ইনভেস্টিগেশন করা দরকার আছে যে আমি বুঝতে পারবো যে আমি রিস্কে আছি নাকি নাই কিছু? সার্ভাইকাল ক্যান্সার এটা সাধারণত আগে থেকে যাদের ইয়ে থাকে, হোয়াইট ডিসচার্জ থাকে বা ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে, এসব সিমটম আগে থেকে বুঝতে পারলে তখন তাকে টেস্টের জন্য পাঠানো হয়। সেক্ষেত্রে বোঝা যায়, অনেক আগে থেকে বোঝা একটু কঠিনই এটা, সার্ভাইকাল ক্যান্সারটা। আর ওভারিয়ান ক্যান্সার সাধারণত এগুলা প্রিডিসপোজিং যেসব ফ্যাক্টর আছে সেগুলোর সাথে রিলেটেড হলে ওরকম বোঝাটা কঠিন। আসলে ওভারিয়ান ক্যান্সার বোঝা খুবই কঠিন, আগে আগে থেকে বোঝা যায় না। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের বোধহয় আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আম, আজকের টপিকটা তো পুরো মাতৃত্বের উপরেই ছিল। তো উম, আচ্ছা, আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যানোমালি, যেটা আমরা বলি যে বিভিন্ন ধরনের সমস্যা সহ বাচ্চার জন্ম হয়। এখন এই ক্ষেত্রে মানে কত, মানে কোন সময়টাতে, প্রেগনেন্সির কোন সময়টাতে মানে আপনারা ডিসিশন নেন যে প্রেগনেন্সি টার্মিনেট করা যায় বা যাবে, এরকম ডিসিশন প্রেগনেন্সি কোন এটা এজে নেওয়া দরকার? সাধারণত যখন ডায়াগনোসিস হয় তখনই এটা করতে হয়। তবে ডায়াগনোসিসের সময় হলো এটা 16 থেকে 20 সপ্তাহের মধ্যে বেস্ট টাইম। এই সময় অ্যানোমালি স্ক্যানিং, এবং 16 থেকে 28 সপ্তাহ পর্যন্ত এটা ডায়াগনোসিসটা করা যায়। ডায়াগনোসিস হওয়ার পরে সাথে সাথে এটা ডিসিশন নিতে হয় টার্মিনেট করার জন্য। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে কারো যদি বারবার অ্যাবর্শন হতে থাকে, রিপিটেড অ্যাবর্শন হতে থাকে, সেক্ষেত্রে কি করব বাচ্চা নেয়ার জন্য? রিপিটেড অ্যাবর্শন, রিপিটেড অ্যাবর্শনের কারণ কি সেটা আগে জানতে হবে, যে কি কারণে তার রিপিটেড অ্যাবর্শন হচ্ছে। এটা হরমোনাল কারণ কিনা, তার কোনো ফাংশনাল ইউট্রাইন কোনো অ্যানামলি আছে কিনা, কোনো ফাইব্রয়েড আছে কিনা ইউট্রাসের, অনেক সময় দেখা যায় কনজেনিটাল অ্যানামলি থাকে। এইসব কারণ, এটা কারণটা বুঝে তাকে সেক্ষেত্রে সেইভাবে ইয়ে নিতে হবে, স্টেপ নিতে হবে কি করা যায়।
অ্যাবর্শনের কারণটা কি আগে বুঝতে হবে। এই যে আপনি বললেন শিরোৎকার সুসার এরকম সার্ভিক্যাল ইনকম্পিটেন্স থাকে, কোন স্টেজে তার অ্যাবর্শন হচ্ছে, এটা কি আর্লি নাকি আম, কত সপ্তাহে অ্যাবর্শনটা হয় সেটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় অনেকে বাচ্চা নিতে চান না, তো অনেক সময় ইচ্ছা করেই বাচ্চা না নেওয়ার জন্য যা যা স্টেপ করা লাগে সেগুলা করেন, অনেকে অ্যাবর্শন করান, ইনডিউস অ্যাবর্শন করেন, অনেকে এমআর করেন, যাই 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 করান। তো এগুলো কি পরবর্তীতে বাচ্চা নেয়ার ক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? অবশ্যই, অবশ্যই অ্যাবর্শনের কারণে তো ইনফার্টিলিটি এটা একটা বড় কারণ, যে অ্যাবর্শন করার পরে অনেক সময় কনসিভই করে না। সেটা কি কোনো মানে নির্দিষ্ট বার আছে যে এতবার অ্যাবর্শন করার পরে এরকম হবে, বা নাকি এটা না একবার না, করলেও একই রকম? এটা একবার করলেও হতে পারে, একবার অ্যাবর্শনের কারণে ইনফার্টিলিটি হতে পারে, একবার অ্যাবর্শনের পরে সারা জীবনে তার কনসেপ্ট করে না, এমন হিস্ট্রি বহু আছে। আচ্ছা 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 আচ্ছা। যেহেতু আর এটাতেও যেহেতু প্রবাসীদের স্বাস্থ্য কথা, আমি তো এসেছি অনেকক্ষণ, অনেক পরে এসে আপনার সাথে যুক্ত হলাম। তো প্রবাসীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা আমি প্রত্যেক পর্বেই বলে থাকছি যে ওনাদের জন্য তো আসলে সুযোগ সুবিধা আমাদের দেশের মতো না, যে আমাদের কিছু হলে তো আমরা আশেপাশে আসলে হাসপাতাল পেয়ে যাই বা আশেপাশে আহ ডাক্তার পেয়ে যাই। তো হচ্ছে ওনাদের জন্য তো এটা আসলে খুব টাফ। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি কোনো কেউ বিদেশে যারা থাকেন তারা যখন কনসিভ করছেন, বা তারা যদি কনসিভ করতে চান, বা তারা যদি নিউলি ম্যারিড কাপল হয়ে থাকেন, সেক্ষেত্রে ওনাদের করণীয় কি, ওনারা কি কি করতে পারে, বা বাসায় কি কি মানে করতে পারেন, বা কিভাবে কি কি করতে পারেন? মানে ম্যারিড কি বুঝতে পারি নাই, কি ম্যারিড কাপল? নিউলি ম্যারিড কাপল যারা থাকেন, যারা ধরেন বাচ্চা নিতে চাচ্ছেন আর কি, হ্যাঁ, তো চাচ্ছেন? রেগুলার হয় ডক্টরদের, জি চাচ্ছেন, বা রেগুলার ডক্টরদের সাথে কানেক্টেড হতে পারছেন না, বা মানে স্টেপ ওয়াইজ কিছু করার মতো ওনাদের সেই ধারণাগুলোও নাই, তাদের জন্য কি কিছু বলবেন যে তারা কি করতে পারে? আচ্ছা, আচ্ছা, তারা আগে থেকে ওই ফলিক অ্যাসিড স্টার্ট করতে পারে, একটা করে ফলিক অ্যাসিড খেয়ে যাবে 3 মাস আগে থেকে। আর তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, শারীরিক অসুস্থতা আছে কিনা, সেটা সে যদি কোনো কিছু ফিল করে তাহলে সেটা সে ট্রিটমেন্ট করে নেবে, এটুকুই অ্যাডভাইস, আচ্ছা যে ফলিক অ্যাসিডটা সে আচ্ছা 3 মাস আগে আর থেকে শুরু করবে। আচ্ছা 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 আচ্ছা, কিছু খাবার আছে, আমি এটা মানে এটা খুব কমন কোয়েশ্চেন থাকে সবার, যে কিছু খাবার আছে প্রেগনেন্সিতে খেতে মানা করা হয়, কিছু ফল আছে, কিছু ব্যাপার আছে, আপনি যদি ওই খাবারগুলো কি কি খাবার খেতে মানা করা হয় এটা যদি একটু বলতেন। এটা সাধারণত আহ, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, আনারস, আঙুরটাও খেতে নিষেধ করা হয়। এটা- এটার এরকম স্পেসিফিক কোনো কারণ আছে বলে জানা নাই আসলে। তারপরেও এটা কি কারণে মানা করা হয় এটা আমি সঠিক জানি না আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা ব্যাপার থাকে, মানে দর্শকদের মধ্যে এই জিনিসটাও একটা কোয়েশ্চেন থাকে যে হচ্ছে বর্তমানে বেশি সিজার করা হচ্ছে, নর্মাল কেন করা হচ্ছে না, বা নর্মাল আমার বা সিজার, একটা সিজারের পর কি অবশ্যম্ভাবী যে আরেকটা সিজার করতে হবে, নাকি সিজারের পরেও নর্মাল ডেলিভারি করা সম্ভব, বা নর্মাল ডেলিভারি করানোর জন্য কি কি করতে হবে, এটা আচ্ছা, দর্শকদের নর্মাল প্রশ্ন। ডেলিভারির জন্য যেটা করতে হবে সেটা হলো লাস্ট ট্রাইমেস্টারে মানে আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে, মাসল রিল্যাক্সেশন যদি থাকে, পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা হয়, নিয়মিত হাঁটাহাঁটি করা হয়, এক্সারসাইজ গুলোর কারণে তখন ডেলিভারি হওয়ার চান্স থাকে। যদি আম, দেখা যায় যে অনেকেই শুয়ে বসে সময় কাটায়, তাদের কোনো অ্যাক্টিভিটি থাকে না, সেসব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কমে যায়। আর এছাড়া যদি তার কোনো কমপ্লিকেশন না থাকে, তার সে যদি শারীরিকভাবে সুস্থ থাকে, তার প্রেগনেন্সির সাথে আদার্স কোনো সমস্যা না থাকে, তাহলে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা বেশি থাকে। আর যদি প্রেগনেন্সির সাথে আদার্স কমপ্লিকেশন থাকে, প্লাস যদি সে এক্সারসাইজ না করে, তাহলে তাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কম, তাদের সিজারিয়ান সেকশনই করতে হয়। আর সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি
এটা সাধারণত একটু রিস্কি হয়, ওটি ম্যানেজ করে তারপরেই চেষ্টা করতে হয়। কারণ আমরা তো পেইন ওঠার পরে আমরা বুঝতে পারি না যে ইউট্রাসের ইনসিশন সাইডটা, ইউট্রাসের যেই লেয়ারটা, ওইটা থিকনেসটা কতটুকু আছে। কখনো কখনো দেখা যায় যে ডিসটেন্স হয়ে ওইটা এতই পাতলা থাকে যে ওটা রাপচার হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা তো বাইরে থেকে ওরকম বোঝা যায় না। যে অনেক সময় নর্মাল ডেলিভারি হয়, কিন্তু সেটা ট্রায়াল দেওয়া একটু রিস্কি হয়ে যায়। সিজারিয়ান আচ্ছা সেকশনের পরে সিজারিয়ান সেকশনই করাটা মানে কম ঝুঁকিপূর্ণ। আচ্ছা, কয়টা মানে আপ টু কয়টা সিজার পর্যন্ত বাচ্চা নেওয়া উচিত? কয়টা সিজার পর্যন্ত নেওয়া উচিত? হ্যাঁ, এটা মানে কয়টা সিজার হলে মানে এটা তো এখন ভেরিয়েশন আছে। দেখা যায় যে অনেক সিজার, দ্বিতীয় সিজার করতে গিয়ে আমরা দেখা গেল যে আমরা ভিতরে এত অ্যাডহেশন থাকে, আমরা ইয়ে করতে পারি না, উম, মানে ভালো মতো আমরা ওটাকে ঢুকতেই পারি না। আবার দেখা যায় যে 4টা সিজার করলাম, কোনো সমস্যাই নেই, 4টা 5টা পর্যন্ত করা যায়। ভিতরে যদি অ্যাডিশন না থাকে, কোনো খারাপ কিছু না থাকে, পেশেন্টের বডি যদি সেই ধরনের আম, সুস্থ থাকে, মানে তার এটা জেনারেল কন্ডিশনের উপরে নির্ভর করে। প্লাস হলো তার ভিতরের যদি কন্ডিশন ভালো থাকে, তাহলে সে 4টাও নিতে পারে। আমরা তো 4টা সিজার অনেকগুলাই করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা মানে কোনো আগে থেকে এভাবে বলা তাহলে মানে যাবে না যে এতগুলা হয়ে গেছে এরপরে আর করার দরকার নেই বা নেওয়ার দরকার নেই, কারণ কোনো না, এটা তো ওভাবে বলা অবশ্যই তাহলে দরকার নাই। পেশেন্টকে তো বলা যাবে না যে আপনি আহ, আরো বাচ্চা নেন, এটা তো আর ইয়েকে বলা যাবে না। এটা সে যদি নিয়ে ফেলে, তখন আহ, তখনকার কথা বলছি, যে যদি তার ভালো থাকে 4টা করা যায়। কিন্তু আমরা তো তাকে 2টা করা পর্যন্তই তাকে বলবো যে আর বাচ্চা নিয়েন না। আচ্ছা। আর কত বয়স পর্যন্ত গাইনোকোলজিক্যাল অনেক কারণেই তো আছে আজকাল, যেটা আরো একটা জিনিস দেখা যাচ্ছে যেটা বেড়েছে, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি যেটা হচ্ছে আজকাল খুব বেশি হচ্ছে, ইউটেরাস ফেলে দিতে হচ্ছে, বেশ কিছু কারণেই ফেলে দিতে হচ্ছে। তো একটু জিজ্ঞেস করবো যে এই টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি কি কি কারণে করতে হয় এবং কত বয়স পর্যন্ত মানে আমরা আসলে ইউটেরাসটা সেভ করার চেষ্টা করি, এবং কত বছর পর্যন্ত আমাদের মনে হয় যে এই বয়সে আসলে এটা রাখাটা রিস্কি হয়ে যাবে? এটা মেনোপজের এই আগে পর্যন্ত ইউট্রাসটা রাখারই চেষ্টা করি আমরা। মেনোপজ হয়ে যাওয়ার পরে হিস্টেরেক্টমি, তার যদি খুব প্রয়োজন হয় তাহলে মেনোপজের পরে। অনেক সময় দেখা যায় যে ফাইব্রয়েড ইউট্রাস থাকে, তার হিউজ ব্লিডিং হয়, কোনো কারণে কোনো ক্রমেই তার ব্লিডিং বন্ধ হয় না, তখন সেক্ষেত্রে আগেও করা প্রয়োজন হতে পারে। তবুও তাকে মেডিকেশন দিয়ে যতদিন পর্যন্ত তাকে রাখা যায় সেটা চেষ্টা করাই ভালো। আচ্ছা। আর অ্যাডিনোমায়োসিস, অ্যাডেনোমায়োসিস এন্ডোমেট্রিওসিস এগুলোর জন্য? এসব ক্ষেত্রে অনেক সময় আগে করার প্রয়োজন হয়। তারপরও আমি আমি আমার ব্যক্তিগত মতামত 40-এর আগে হওয়া উচিত না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, পরিবার পরিকল্পনার যে একটা বিশেষ যে পদ্ধতিগুলো আছে, আপনি নিজে পার্সোনালি কোনটা প্রেফার করেন? আমি পার্সোনালি আসলে আইইউসিডিটা বেশি পছন্দ করি। আচ্ছা, এটার কারণটা একটু বলবেন? এটা হরমোনাল ইফেক্ট কম, তাছাড়া উম, আহ, মানে ডেইলি খাওয়ার প্রয়োজন হয় না, বা অন্যান্য সাইড আচ্ছা ইফেক্টও আমার কাছে কম মনে হয়। আচ্ছা আচ্ছা। আহ আপনার কোনো অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন, এমন কোনো অভিজ্ঞতা যেটা হচ্ছে যে খুব মানে আনকমন কিছু অভিজ্ঞতা থাকে, অনেক সময় অনেক ধরনের রোগী আসে যেগুলা যে সব রোগী আসলে মানে নর্মালি আসে না আমাদের কাছে, এরকম কোনো অভিজ্ঞতা কি আছে যেটা আপনি শেয়ার করবেন আমাদের সাথে? কোনো একটা ঘটনা? না, মানে
নর্মালি আসে না। এরকম যেমন আমার কাছে মানে অনেক সময় একজন হঠাৎ হঠাৎ কিছু। একজন মহিলা আসছে, তাকে 4-5 জন ধরে নিয়ে আসছে লেবার পেইন নিয়ে, ঠিক আছে। তারপরে সে আচ্ছা আসার পরে আহ, মানে সে আসছে তার লেবার পেইন নিয়ে, তার বিয়ে হয়ে বয়স হবে 40-এর মতো, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে অনেক বছর, তার বাচ্চা হয় না, হ্যাঁ। এই তার প্রথম বাচ্চা। তারপরে তার আল্ট্রাসোনোগ্রাম করানো হলো, দেখা গেল তার কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছুই পেটে নাই। তারপর তাকে ধমক দিয়ে বললাম, সবাই আপনারা ওনাকে ছেড়ে দেন, উনি একাই হেঁটে যাবে। তারপর উনি গড় গড় করে একা একা হেঁটে চলে গেল, ওনার পেটে বাচ্চা বুচ্চা কিছুই নাই। বাহ। হ্যাঁ, এটা মজার অভিজ্ঞতা। এক্ষেত্রে আবার অনেক সময় কিন্তু বিপদে পড়তে হয়, অনেক সময় যদি বলি যে বাচ্চা নাই, পরে পেশেন্ট পার্টি উল্টা ধুনা দিবে ডক্টরদেরকে যে আমরা জানি সে প্রেগনেন্ট, আপনারা সে বলেন বাচ্চা তার নাই। তার মাসিক বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো। তারপরে তার মাসিক বন্ধ হয়ে গেছে, সে ভাবছে তার 9 মাস মাসিক বন্ধ, তার বোধহয় বাচ্চাই পেটে আসছে। সে লেবার পেন নিয়ে আসছে, তার মানে কয়েকজন ধরে তাকে ঢুকাইছে রুমে, যে তার পেন উঠছে। আচ্ছা আচ্ছা, রেগুলার কিছু সমস্যার মধ্যে একটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন। ইরেগুলার মেনস্ট্রুয়েশন নিয়ে অনেকেই আসছে, এটা অনেকেই অনেক কিছু ফেস করছে। আপনি কি এটার মানে দর্শকদের জানার জন্য আর কি ইরেগুলার মেনস্ট্রুয়েশনের কারণগুলো আর এর থেকে প্রতিকারের উপায় আমাদেরকে একটু বলবেন? এত ভেঙে ভেঙে কথা আসতেছে, আমি তো বুঝতে পারি না কথা। কথা অর্ধেক আচ্ছা, আমি শোনা যায়, আবার অর্ধেক বলছি শোনা যায় না। যে ইরেগুলার মেনস্ট্রুয়েশনের ব্যাপারে কিছু কি বলবেন আমাদেরকে, যে যারা এটা ফেস করছে, এটা খুব কমনলি ফেস করছে আজকালকার যুগের মেয়েরা খুব কমনলি ইরেগুলার, মানে সেরকম ইরেগুলার হঠাৎ করে মাসের মাঝখানে ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে, অথবা 10-12 দিন এক্সট্রা ব্লিডিং হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার 2-3 মাস দেখা নাই, আবার হচ্ছে, এরকম এই সমস্যাগুলোর জন্য কি আসলে করণীয়? ইরেগুলার মেনস্ট্রুয়েশনের জন্য আমরা বিভিন্ন ধরনের হরমোন দিয়ে থাকি সাধারণত। এটা তার জি। বয়স, তারপরে সে তার কি ম্যারিড না আনম্যারিড, তার কি দু একটা বাচ্চা হয়েছে, এগুলা কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টটা দিতে হয়। আচ্ছা 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 আচ্ছা। আর অনেক সময় অনেক পেশেন্ট আসে না, যে প্রেগনেন্সির সময় অনেক সময় আসে যে কিছুদিন পর পর বলে যে ব্লিডিং হয়, অল্প ব্লিডিং হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, অল্প ব্লিডিং হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? হসপিটালাইজেশন না বাসায় থাকবে রেস্টে, না কি করবে? এগুলা হসপিটালাইজেশনে আমরা অ্যাডভাইস করি। যদি কেউ উম, আহ, সেই অ্যাডভাইস না করে, অনেক সময় আমরা বাসায় ট্রিটমেন্ট দিয়ে রেস্টে থাকতে বলি। শুধু আচ্ছা স্পটিং আচ্ছা আচ্ছা। যদি হয়, আর স্পটিং হলে অনেক সময় হরমোন ট্রিটমেন্ট দিয়ে বাসায় রেস্টে থাকতে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখন মেইনলি আসলে গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে মেইনলি এখন হরমোনাল ট্রিটমেন্ট গুলাই বেশি হচ্ছে না সব ক্ষেত্রে, বেশি হচ্ছে। ইনফার্টিলিটির ক্ষেত্রেও, এই ক্ষেত্রেও। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা। করোনাকালীন সময়ে এই মায়েদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে? মায়েদের জন্য পরামর্শ হলো যে গর্ভকালীন সময়ে যে চেক আপের প্রয়োজন হয়, এটা তো অ্যাভয়েড করার কিছু নাই। এখন যতটা সম্ভব কম চেক আপ করে যতটা কম চেক আপ করে পারা যায় সেটা করতে হবে। যেরকম সে আহ, যে ডাক্তারের সাথে সে অ্যাপয়েন্টেড, তার সাথে আগে যোগাযোগ, যে ডাক্তারের আচ্ছা, এই সাথে যে সে অ্যাপয়েন্টেড করে আগে থেকে আহ, যোগাযোগ করে আসবে, যাতে তাকে হাসপাতালে বেশি সময় ধরে অপেক্ষা করতে না হয়। আর হাসপাতালে আসার পরে, ওরে আল্লাহ, বারবার একটা কল আসতেছে তো। হাসপাতালে আসার পরে সে যেসব জায়গায় ভিড় কম, সেখানে ভিড়টা অ্যাভয়েড করে একটা নিরিবিলি জায়গায় অবস্থান করবে, এবং তার ডাক্তারকে দেখানোর পরে যত কম সময়ের মধ্যে পারে সে তার পরীক্ষা নিরীক্ষা ডাক্তার চেক আপ করায় সে উম, আহ, মানে চেষ্টা করবে দ্রুত চলে যাওয়ার জন্য, ভিড়টা অ্যাভয়েড করে এই ধরনের। আম, আর যতটা সম্ভব কম ভিজিট দিয়ে, যদি কম ভিজিটে ডাক্তারের চেক আপ করানো সম্ভব হয় সেটা করবে।
আচ্ছা, যদি যেহেতু কোনো তারাও মার রিস্কের মধ্যে। আচ্ছা, এই করোনা পজিটিভ মা যদি হন, সেক্ষেত্রে কি এখন করোনার জন্য যে অ্যান্টিভাইরাল ওষুধ গুলো দেয়া হচ্ছে বা যার যে মেডিসিন গুলো দেয়া হচ্ছে নর্মাল করোনা পেশেন্টকে, শোনা সেই যাচ্ছে না, ওষুধগুলো হ্যাঁ, কি শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে না আমার কথা? খুব আস্তে। হ্যালো, হ্যাঁ, শোনা সাউন্ড যাচ্ছে কমে আমার গেল কেন? কথা? আপনার ওখানে সাউন্ড ঝামেলা হচ্ছে বোধহয়, নেটওয়ার্কে শোনা যাচ্ছে না। খুব আস্তে শুনতে পাচ্ছি আমি। কি আপনি করোনা বোধহয় কালে ভলিউম, কি? আচ্ছা, জিজ্ঞেস করছিলাম যে করোনার পজিটিভ পেশেন্ট যে যদি মা মানে যেই মা গর্ভধারণ করেছেন এবং করোনা পজিটিভ, সেই পেশেন্টদেরকে, নর্মাল করোনা পেশেন্টদেরকে যে সব অ্যান্টিভাইরাল দেয়া হচ্ছে বা অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে বা যে ওষুধগুলো দেয়া হচ্ছে, সেই ওষুধগুলো কি প্রেগনেন্সিতে দেয়া যাবে কি যাবে না? না, দেয়া যাবে। বাচ্চার কথা চিন্তা না করে মায়ের কথা চিন্তা করতে হবে আগে। অবশ্যই দেয়া যাবে। আচ্ছা, করোনা ঠিক পজিটিভ আছে। মাকে অ্যান্টিভাইরাল দেয়া যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এই ওষুধগুলো তাহলে সেফ, ওরকম রিস্ক না মায়ের জন্য। হুম। তাহলে এটা ওরকম রিস্ক না। আমরা তো প্রেগন্যান্সিতে অনেক ওষুধপত্র বেছে বেছে দিতে বলি বা খেতে বলি, এটা তাহলে সেফ একদিক দিয়ে, এটা সমস্যা নাই যদি আমি ট্রিটমেন্ট দেই। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ আমরা ফুল সরি সাউন্ড দর্শক, দেওয়া কিন্তু আজকে শুনতে পাচ্ছি নেটওয়ার্কের না কেন? সমস্যা অনেক হচ্ছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য বোধহয় নেটওয়ার্কের সমস্যা আরো বেশি দেখা দিচ্ছে। আহ ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও বা। আমার কথা কি শোনা যাচ্ছে? খুবই আস্তে। এতক্ষণ সাউন্ড ছিল, আচ্ছা, কিন্তু এখন কি হলো? ফুল সাউন্ড দেওয়া কিন্তু শোনা যাচ্ছে না। আপনি একটু আপনার ভলিউম প্যানেল একটু দেখেন, ভলিউমটা কমে গেছে কিনা, ভলিউম বাড়িয়ে দেখেন আপনার। হ্যাঁ, হ্যাঁ, ভলিউম বাড়ানো, পুরা বাড়ানো, আমি পুরা আপনার কথা বাড়ানো। কিন্তু স্পষ্ট শুনছি, আমি কিন্তু আপনার কথা স্পষ্ট শুনছি, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমরা তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের, তো ছোটখাটো দু একটা কথা বলে শেষ করে দিব। একটু জানতে চাচ্ছিলাম মাতৃত্বকালীন সময়ে কি কি ওষুধ খেতে হয় বা কি কি ভিটামিন জাতীয়, মিনারেল জাতীয় কি কি ওষুধ আমরা রোগীকে খেতে বলতে পারি? আচ্ছা, মাতৃত্বকালীন সময়ে আমরা সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে তো ফলিক অ্যাসিডের কথা বললাম। তারপরে এটা আমরা 20 সপ্তাহ পরে আয়রন, ক্যালসিয়াম এটা অ্যাড করি, সাথে অনেক সময় ভিটামিন B1, 2, 6 এটাও প্রয়োজন হয়। আর এছাড়া সিমটোমেটিক যখন যেরকম সিমটম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, আহ মাল্টিভিটামিনও দেওয়া হয় অনেক সময়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই মানে ক্যালসিয়াম ভিটামিন এগুলো তো খেলে কোনো সমস্যা নেই যদি পুরো প্রেগনেন্সি পিরিয়ডেও কেউ খায়, এটা তো কোনো রিস্ক না। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? দর্শক, আমরা খুবই দুঃখিত, আজকে আবারও বাইরে দুর্যোগের কারণে যত সম্ভব আমাদের নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। হুম। খুবই সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করে দিব তার আগে ফাইনালি আপনাকে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে দর্শকদের জন্য আপনার কি কিছু বলার আছে নাকি, অ্যাজ আ গাইনোকোলজিস্ট আপনার কিছু বলার আছে? হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক বোধহয় খুবই ঝামেলা করছে দর্শক। তারপর আজকে আমরা কিন্তু অনেক কিছু শুনলাম শুরু থেকে এই পর্যন্ত, মাতৃত্ব বিষয়ে বেশ কিছু টিপস আমরা জানতে পারলাম, বেশ কিছু জিনিস জানতে পারলাম, যেটা আসলেই উচিত, কারণ শরীরের কোন রোগ কখন ধরে আমাদেরকে, কখন কি হয় সেটা আসলে ঠিক মতো বলা যায় না, হ্যাঁ।
যে কোনো সময় যে কোনো ধরনের রোগে যে কোনো কেউ আক্রান্ত হতে পারে। তো আসলে যেটা উচিত, যে সবার ক্ষেত্রে সবসময় উচিত, আমি সবসময় বলি, সবসময় বলবো, এবং নেক্সট ডে যতগুলো পর্ব আসবে আমি হয়তো এই কথাটা বারবার বলবো, যে আপনারা বছরে অন্তত পক্ষে একবার ফুল বডি চেক আপ করাবেন। আর অনেক ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আমি বলি, ছোট্ট একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে এক পেশেন্ট একবার আসলো, খুবই পেট ব্যথা, খুবই পেট ব্যথা। সে যেহেতু খুবই শরীর স্বাস্থ্য মোটামুটি অনেক ভালো ছিল, তো সে আলাদাভাবে কিভাবে বুঝেনি আমি জানি না, সে পেটের ব্যথা নিয়ে আসলো আমাদের কাছে। তো আমরা ভাবলাম যে অ্যাকিউট অ্যাবডোমেন বলে থাকি আমরা, যে যে কোনো ক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, পেটের ভিতরে তো অনেক কিছু আছে। তো আমরা ফার্স্টে বুঝি নাই কি কারণে, ইমার্জেন্সি ব্যথা, ব্যথা কমানোর ওষুধ টষুধ দেওয়া হলো, এই ব্যথা আর কমে না। তারপরে ইমার্জেন্সি আলট্রাসোনোগ্রাম করতে দেওয়া হলো, তখন যে শেষ পর্যন্ত ধরা পড়লো সে অলরেডি 8 মান্থ প্রেগনেন্ট। প্রেগন্যান্সি নিয়ে আসছে আমাদের কাছে, এবং তার প্রেগন্যান্সির ডেলিভারির পেইন উঠে গেছে, লেবার পেইন উঠে গেছে, কিন্তু সে জানেই। এরকম অনেক ক্ষেত্রে হয়, অনেক কিছু হয়, হয়তোবা শরীর স্বাস্থ্য ভালো, হয়তোবা আগে থেকেই পেট ওরকম বড় দেখে কি বোঝা যায়নি যে আমরা আসলেই কনসিভ করা হয়েছে। তো এরকম কিন্তু হয়, কেন হয়? কারণ আমরা কিন্তু সতর্ক থাকি না। হ্যাঁ, আমরা নিজেদেরকে নিয়ে খুব একটা সতর্ক না। আমাদের প্রতিদিনই নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে কিছুটা ভাবা উচিত, কাজের ফাঁকে হোক আর কাজের মধ্যে হোক, যে কোনো সময় আমাদের কিছুটা সময় অবশ্যই বের করে নিতে হবে নিজের জন্য। এবং অবশ্যই 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 শরীরে যে কোনো ধরনের অস্বাভাবিকতা, শরীরের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের অসুস্থতা আমরা কিন্তু কখনোই আনদেখা বা ইগনোর করব না। কখনোই না। ডক্টরের কাছে যাব, ডক্টরের সাথে পরামর্শ করব, যেভাবেই হোক আমরা এই জিনিসটাকে কিন্তু কখনোই ইগনোর করব না। কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা কিন্তু আমরা কখনো সুযোগ দিব না। এই জন্য বছরে অন্তত একবার হলেও ফুল বডি চেক আপ করা আমাদের দরকার। যেভাবেই হোক আমরা ফুল বডি চেক আপ করবো, এবং আমরা নিজেদের রোগ সম্পর্কে সব সময় সতর্কতা অবলম্বন করবো। তো করোনার সময়, করোনাকালীন সময় যারা আছেন, যারা মা আছেন, আজকে যেহেতু আমাদের মাতৃত্ব নিয়ে কথা হচ্ছিল, আজকের দিনটাই ছিল মাতৃত্ব নিয়ে কথা বলার জন্য। তো যারা মা যারা আছেন তারা খুব সাবধানে থাকবেন। এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের এখন পরীক্ষা নিরীক্ষা কমে গেছে, তার মানে এই না যে আমাদের সংক্রমণের সংখ্যা কমেছে, সংক্রমণ কিন্তু বেড়েছে আগের থেকে, মৃতের সংখ্যাও বাড়ছে দিনে দিনে। কিন্তু আমরা আসলে এখন খুবই হেলাফেলা করছি বিষয়টা, এটা আমাদের করা যাবে না। আর যারা প্রেগনেন্ট, যারা গর্ভধারণ করেছেন, তারা তো খুবই সাবধানে থাকবেন, তারা বাইরের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ ওরকম একটা করবেন না। আইসোলেশনে, এই পুরো পিরিয়ডটাই তাদেরকে আইসোলেশনে থাকতে হবে। আমাদের জন্য হয়তো বা যারা পজিটিভ হন তারা কোয়ারেন্টাইনে যান, কিন্তু যারা এখন প্রেগনেন্সি অবস্থায়, প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তাদেরকে এই ফুল 9 মান্থ আসলে মোটামুটি কোয়ারেন্টাইনেই থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেটা আপনার জন্য স্বাস্থ্যকর, আপনার বেবির জন্য স্বাস্থ্য। ঠিক আছে? আর আমরা ভালো থাকার চেষ্টা করব, আমরা সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আমরা আবারও ফিরে আসবো আগামী শুক্রবার একই সময়, একই জায়গায়, একই অনুষ্ঠান নিয়ে, হয়তোবা কোনো নতুন অতিথির সাথে, হয়তোবা কোনো নতুন সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য। আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। রাত হয়ে গেছে, সো শুভরাত্রি।